জিপিএইচ ইস্পাত বিএসএমএমইউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা তানিম। সুপ্রিয় দর্শক, করোনার চলমান সংকটকালে বিভিন্ন রোগের চিকিৎসা, পরামর্শ এবং করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের সঙ্গে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের সাথে রয়েছেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। দর্শক, শুরুতেই জানিয়ে রাখতে চাই, আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য আরটিভি টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 0961167777 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে জিপিএইচ ইস্পাতের সৌজন্যে। এবার চলে যাচ্ছি মূল আলোচনায়। ডাক্তার শামীম আহমেদ, প্রথমে আপনাকে স্বাগত জানাতে চাই আমাদের আজকের করোনা হেল্পলাইন অনুষ্ঠানে। শুরুতে জানতে চাইব, সারা বিশ্বে করোনা আক্রান্তের হার বহুগুণ বেড়েছে, আমরা যেমনটি দেখছি কয়েকদিন ধরে। এমনকি দিনে 4 লাখেরও বেশি মানুষ আক্রান্তের ঘটনাও দেখল বিশ্ব। অথচ দিন যতই যাচ্ছে করোনার প্রতি মানুষের খামখেয়ালিপনা ততটাই বাড়ছে। এটা আসলে কতখানি ঝুঁকিতে ফেলতে পারে পুরো বিশ্বকে, কিংবা কতখানি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ? এই সম্পর্কে আপনার মতামত শুনবো। ধন্যবাদ আপনাকে। আসলে করোনাতে আমাদের কোনোভাবেই ঢিলেমি করার কোনো অবকাশ নেই। করোনা বাংলাদেশের যে ট্রেন্ড এই যত কয়েক সপ্তাহ ধরে, সেটা হচ্ছে আক্রান্তের হার এখন মোটামুটি পরীক্ষা করলে দেখা যাচ্ছে 10%, এবং মৃত্যু কিন্তু মোটামুটি ধীরে ধীরে কমে আসছে। কিন্তু এটাই শেষ কথা না। এখন যদি আমরা ঢিলেমি দেই, নিয়মকানুন না মেনে চলি, তাহলে যেটা হবে, আবার এই সংখ্যা বেড়ে যাবে, আবার সেই মে, জুন, জুলাই মাসে যে অবস্থা ছিল সেরকম চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি ইউরোপ কিন্তু মাঝখানে একদম ভালো হয়ে গিয়েছিল প্রায়, কিন্তু দেখেন বিশেষ করে ফ্রান্স, ইউকে অবস্থা আবার আগের মতো মার্চ এপ্রিলের মতো চলে আসে। সুতরাং এই করোনা, আমরা বলি যে করোনাটা ওয়েভের মতো আসে। আমরাও আশঙ্কা করছি যে হয়তো আমাদের এখানে শীতের মধ্যে আবার একটা ওয়েভ, সেকেন্ড ওয়েভ আবার বাড়তে পারে। সুতরাং এখন এটাই হচ্ছে প্রকৃষ্ট সময়। প্রত্যেকেই যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ব্যবহার করি, হাত ধুই, এই যে বিধিবিধান ভিড়ের মধ্যে অযথা না যায়, তাহলেই কিন্তু আমরা এই করোনাকে মোটামুটি একটা কন্টেইনমেন্টে নিয়ে আসতে পারি। আপনাকে আমি এখানে একটা চীনের একটা গল্প বলি, যে চীনে এক জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি সব প্রশ্নের জবাব দিতে পারতেন। তো রাজা তাকে ডেকে বললেন, তুমি বলো দেখি আমার হাতে ছোট্ট একটা পাখি নিয়ে উনি বললেন, রাজা, যে এটা কি জীবিত না মৃত পাখি? তো উনি চিন্তা করে দেখলেন, যদি বলেন জীবিত তাহলে পাখিটাকে মেরে ফেলবেন, আর যদি মৃত বলেন জীবিত থাকবেন। তখন যে আনসারটা উনি দিলেন, যে পাখিটা জীবিত না মৃত এটা নির্ভর করে আপনার ইচ্ছার উপর। আপনি যেভাবে দেখতে চান পাখিটা সেরকমই থাকবে। আসলে করোনাটা এখন এই পর্যায়ে আমাদের জনগণের, সরকারের এবং বিশ্বের ইচ্ছার উপর নির্ভর করে। আমরা যদি চাই যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, তাহলে এটাকে মোটামুটি একটা কন্টেইনমেন্টে রাখতে পারবো, একটা নিউ নর্মালে আমরা পৌঁছতে পারবো। আর যদি আমরা না চাই, খামখেয়ালিভাবে চলি, কোনো বিধিবিধান না মানি, স্বাস্থ্য ব্যবস্থাকে তোয়াক্কা করে আমি আমার মতো চলি, কিছুই হবে না, এই ধরনের মনোভাব নিয়ে বেপরোয়া ভঙ্গিতে জীবনযাপন করি, আমার মনে হয় আমাদেরকে আবার ভুগতে হবে। যেটা ইউরোপে ভুগছে সেরকম হয়তো আমাদের সামনে এই শীতের মধ্যে একটা অবস্থা আমরা দেখতেও পারি। জি, আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে সেকেন্ড ওয়েভের কথা বলছি এবং সেকেন্ড ওয়েভ নিয়ে আশঙ্কার কথা বলছি, কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে আমরা আদৌ কি প্রথম ওয়েভ পার করেছি কিনা। আসলে যদি সত্যি কথা বলি, যে সারা বিশ্ব বা আমরা সবাই আসলে পানির নিচে আছি, আমাদের মাথার উপর অনেক ঢেউ। সুতরাং সেকেন্ড ওয়েভ না কত আরও ওয়েভ চলে গেছে, এটা আসলে বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি কিনা, আমরা যে নিয়ম কানুন মেনে চলার কথা সেটা মেনে চলি কিনা, আমরা নিজেদেরকে নিরাপদ রাখার আপ্রাণ চেষ্টা করি কিনা, এটাই হচ্ছে মূল কথা। জি, আমি একটু ফেসবুক থেকে একজন দর্শকের প্রশ্ন নিয়ে নেব। দুলাল মোল্লা নামের একজন লিখেছেন,
দেশীয় কোম্পানি গ্লোবের করোনা ভ্যাকসিন থাকতে কেন সরকার বিদেশ থেকে 3 কোটি ভ্যাকসিন আমদানি করছে? দেশের কোনো কিছুই কি আমাদের কাছে ভালো লাগে না? আসলে এই প্রশ্নটা অত্যন্ত সুন্দর প্রশ্ন, কিন্তু যেটা মূল কথা সেটা হচ্ছে আমাদের দেশের ভ্যাকসিন কিন্তু এখন পর্যন্ত তৈরি হয় না। এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। আমাদের এখানে একটা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল একটা কোম্পানি করেছে এবং বিভিন্ন প্রাণীতে, তার মানেই কিন্তু এটা যে একটা ভালো ভ্যাকসিন হয়ে গেছে যেটা মানুষের শরীরে দিতে হবে এবং দেশে আবিষ্কৃত হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু সেটা না। এটা অত্যন্ত জটিল এবং দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া। সুতরাং আমাদের দেশে তৈরি হয়ে গেছে এবং এটা থাকতে কেন আমরা বিদেশ থেকে আনি, ব্যাপারটা সেরকম না। আর এই বিশ্বায়নের যুগে কিন্তু আমাদেরকে সবচেয়ে ভালো জিনিস, যেটা কম দামে বেস্ট জিনিস, যার পার্শ্ব প্রতিক্রিয়া নাই, সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশীয়টাকে আমাদের প্রমোট করতে হবে। লিলিপুটকে গ্যালিভার হওয়ার সুযোগ দিতে হবে, কিন্তু তাই বলে সেটা যদি মানহীন হয় এবং সেটা যদি প্রমাণিত না হয়, তাহলে কিন্তু আবার আমরা ঝুঁকির মধ্যে নিজেদেরকে ফেলতে পারবো না। সুতরাং সব কিছু বিবেচনা করে আমাদেরকে দেখতে হবে। আমাদের যে ওষুধ শিল্প, সেটা 30-40 বছর পর আজকে একটা পর্যায়ে এসেছে। ভ্যাকসিন শিল্প এটা এখন পর্যন্ত হাঁটি হাঁটি পা করে শুরু করেছে যাত্রা। সুতরাং এটা পরিণত হতে একটু সময় লাগবে। ম্যাচুরিটি হওয়ার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে, কিন্তু এদেরকে সাধুবাদ জানাতে হবে এবং কোনো বৈজ্ঞানিক আদালত বসিয়ে এদের অগ্রযাত্রাকে আবার রুদ্ধ করা যাবে না। শুধু একটা না, আরও অন্যান্য কোম্পানিও আসুক, তারা গবেষণা করুক এবং ভবিষ্যতে বাংলাদেশ ভ্যাকসিনের স্বয়ংসম্পূর্ণ হোক, সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। নিশ্চয়ই। আমাদের সাথে একজন দর্শক ফোনে যুক্ত হয়েছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে আবার আলোচনায় ফিরছি। হ্যালো, দর্শক কে আছেন সাথে? নাম বলে প্রশ্ন করবেন। আমি নজরুল ইসলাম, যশোর থেকে বলছি। জি। আমার বয়স 50, ডায়াবেটিস আছে এবং অ্যাজমার সমস্যা আছে। আমি একটু স্যারের সাথে কথা বলতে জি, উনি শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। আমি ওই যে মন্টেক্স এবং জোফিল 200 খাচ্ছি, দীর্ঘদিন ধরে খাচ্ছি, কিন্তু আমার কাশি যাচ্ছে না। ঠিক আছে, তো এটা আর কতদিন খেতে হবে? এবং রাত্রিবেলা গরম পানি দিয়ে আমি গড়গড়া করি, কিন্তু আমার কাশি দেখা যাচ্ছে এখন একটু কম, কিন্তু কাশি ভালো হচ্ছে না আর কি একবারে। জি, দর্শক যুক্ত থাকুন আমাদের সাথে। স্যার, আপনি নিশ্চয়ই প্রশ্ন শুনতে পেয়েছেন। আচ্ছা, ওনার ডায়াবেটিস আছে এবং দীর্ঘদিন অ্যাজমা ধরে আছে। কাশি এবং অ্যাজমা আছে। ওনার যেটা করতে হবে, প্রথম কথা হচ্ছে উনি অ্যাজমার চিকিৎসা ঠিক মতো নিতে হবে। অ্যাজমার চিকিৎসার মূল যে কথা সেটা হচ্ছে একটা স্টেরয়েড ইনহেলার। এইটা কিন্তু খুব জরুরি এবং এর সাথে অ্যাজমার স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট বলে, কোন ধাপে আছে তার উপর ভিত্তি করে ওনাকে ওষুধ বাড়াতে কমাতে হবে। আমার মনে হয় উনি ঠিক মতো ইনহেলার নিচ্ছেন কিনা, প্রিভেন্টার ওষুধ নিচ্ছেন কিনা এবং ওনার টেকনিকগুলি ঠিক আছে কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। এছাড়া অন্যান্য কোনো সমস্যা আছে কিনা ফুসফুসের, শুধু অ্যাজমা না। অনেক সময় দেখা যায় অ্যাজমা রোগী আবার ধূমপান করলে সিওপিডি এবং এই দুটার কম্বিনেশন একও, সেটাও হয়ে থাকে। বা অন্যান্য, এখন তো কোভিডের কাল, এই সময়ে দেখা যায় যাদের অ্যাজমা আছে কোমরবিডিটি, কোভিডও তাদের হয়। সুতরাং ওনার জন্য সবচেয়ে ভালো হবে ওনার আশেপাশে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞকে দেখিয়ে ওনার ওষুধগুলি ঠিক আছে কিনা, ডায়াগনোসিসটা ঠিক আছে কিনা এবং ওনার ওষুধের টেকনিক ঠিক আছে কিনা, সেগুলি দেখতে হবে। ওনাকে একটা জিনিসই বলি, অ্যাজমাতে কিন্তু 3টা কথা বলে: এডুকেশন, মেডিকেশন, কশন। শুধুমাত্র ওষুধ নিলে হবে না, ওনাকে ওষুধের পাশাপাশি খুব যত্ন নিতে হবে যেন কোনো ট্রিগারের মধ্যে উনি না যায়, এবং মেডিকেশনের ইনহেলার টেকনিকগুলি নিতে হবে এবং অন্যান্য যে জীবনযাত্রার প্রণালী সেগুলি মেনে চলতে হবে। আমার মনে হয় কোনো বক্ষব্যাধি বিশেষজ্ঞকে দেখিয়ে উনি ওনার সমাধানটা বের করে নিয়ে আসতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে দর্শকের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমরা ফেসবুক থেকে আরো একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিয়েছি। শারমিন শিমু নামের দর্শক জানতে চেয়েছেন, আমার বয়স 25, ওজন কমানোর জন্য দৈনিক 4-5টি করে লেবু খাই, এটা কি ক্ষতিকর? আমার গত 2 দিন জ্বর ছিল, তার সাথে কোমর ব্যথা ছিল, এটা কি লেবু বেশি খাওয়ার জন্য হতে পারে? এটা আসলে যে কোনো জিনিসই শুধুমাত্র লেবু খেয়ে কিন্তু ওজন কমানো যাবে না।
ওজনের মূল জিনিস হচ্ছে যে আপনি কত ক্যালোরি গ্রহণ করেন এবং কত ক্যালোরি খরচ করেন এবং এর মধ্যে কোনো ইমব্যালেন্স আছে কিনা, এটা হচ্ছে মোদ্দা কথা। এছাড়া বিভিন্ন ধরনের আপনার বংশগত ব্যাপার স্যাপার থাকে। সুতরাং শুধুমাত্র 4-5টা লেবু খেয়ে কিন্তু আপনি ওজন কমাতে পারবেন না, এবং লেবুর যেটা ভিটামিন সি পাওয়া যায় এটার কিন্তু মাত্রা আছে। আপনি মাত্রাতিরিক্ত ভিটামিন সি খেতে পারেন না, অর্থাৎ লেবু আপনাকে পরিমাণ মতোই খেতে হবে এক। আর আরেকটা জিনিস হচ্ছে 2 দিন ধরে জ্বর এবং কোমর ব্যথা, এটা আসলে লেবু খাওয়ার জন্য না। এটা আপনি দেখেন যে কোনো জ্বর, বিশেষ করে ভাইরাল ফিভার এই সময় হয়ে থাকে, সেটা আছে কিনা, এবং পেশাবে কোনো আপনার জ্বালাপোড়া আছে কিনা সেটাও দেখতে হবে। 2 দিনের জ্বর দিয়ে আসলে কোনো ইনফারেন্স টানা যায় না, কিন্তু যেহেতু কোভিডের সময় আপনাকে খুব সাবধানে থাকতে হবে। বিশেষ করে বাসায় যদি বয়স্ক কোনো মানুষ থাকে তাদের পাশে না যাওয়াটাই ভালো। আপনি একটু দেখুন কোন দিকে যায়। আমি আবার বলি, শুধুমাত্র লেবু খেয়ে ওজন কমানো যাবে না, এবং আপনি জ্বরটাকে দেখুন এটার কোর্স কেমন, কিন্তু আপনি সাবধানে থাকুন। এবং এই সময়ে একজন পোটেনশিয়াল কোভিড রোগী হিসেবেই আপনি একটু আলাদা থাকুন এবং দেখি আপনাদের পরিস্থিতি কোন দিকে যায়। জি, ধন্যবাদ। দর্শক আমাদের সাথে আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করার জন্য একজন দর্শক ফোনে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সেই ফোনটি নিয়ে আবারও ফিরছি। হ্যালো দর্শক, কে আছেন সাথে? নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম রাকিব। জি, বলুন। আমার সমস্যা হচ্ছে আমি 4-5 দিন ধরে আমার গায়ে হালকা ব্যথা, তো জ্বরের তাপমাত্রা ছিল, কিন্তু এখন জ্বরটা নাই। আর আমি কোনো খাবার খেতে পারতেছি না, খাবার কাছে নিলেই খাবার মুখে নিলে গন্ধ করে, এরকম অবস্থা। জ্বর কতদিন ধরে ছিল আপনার? জ্বর জ্বর 3 থেকে 4 দিন ছিল আর কি। আচ্ছা, জি দর্শক থাকুন আমাদের সাথে। ডাক্তার শামীম আহমেদ, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন দর্শকের প্রশ্ন। জি, ওনার কয়েকদিনের জ্বর, কিন্তু উনি যে একটা বললেন যে গায়ে ব্যথা এবং খাবারের কোনো গন্ধ স্বাদ পাচ্ছেন না। এখন দেখা যাচ্ছে যে ইউকেতে একটা স্টাডিতে যারা খাবারের স্বাদ গন্ধ পাচ্ছেন না, এদের মধ্যে 80% বেশি হচ্ছে কোভিডে আক্রান্ত, 80%। সুতরাং ওনাকে জ্বর, গা ব্যথা, খাবারের স্বাদ নাই, ওনাকে একজন কোভিড রোগী ধরে নিয়েই চলতে হবে। অর্থাৎ ঘরের মধ্যে থাকলে উনি একটু আলাদা থাকবেন, আইসোলেশনে থাকবেন। আর অন্য বাসার যারা বয়স্ক তাদের সাথে যাবেন না। বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আর জ্বরের জন্য একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, গা ব্যথার জন্য এটা উপকারী। আর একটু গরম পানি, লেবু, আদার চা এগুলি খেতে পারেন, এবং দেখতে হবে যে পরিস্থিতি কোন দিকে যায়। খুব বেশি ভীত হওয়ার, ঘাবড়ে যাওয়ার কিছু নয়, আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর সবচেয়ে ভালো হয় উনি যদি এই সময় একটা আরটিপিসিআর অর্থাৎ কোভিডের যে পরীক্ষা সেটা করে ফেলেন, তাহলে আমরা বুঝতে পারবো যে ওনার পরিস্থিতিটা কীরকম, এবং যদি এরপর কোনো সমস্যা দেখা দেয় উনি স্থানীয় কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে করোনা হেল্পলাইন আছে ওখানে উনি সারাদিন খোলা থাকে, উনি ফোন করে জানতে পারেন যে ওনার পরিস্থিতি কেমন। জি দর্শক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা ফেসবুক থেকে আরো একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিতে চাই। ইবনুল তাহসিন রিহান নামের একজন লিখেছেন, আমি করোনা মুক্ত হয়েছি 3 মাস হয়ে গেছে, কিন্তু আমি এখনো ঘ্রাণ পাচ্ছি না, আর শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। এমত অবস্থায় আমার করণীয় কি? এটা আসলে খুবই একটা জরুরি বিষয় যে আমরা অনেক পেশেন্ট পাচ্ছি। আমাদের এখানে পোস্ট কোভিড ক্লিনিক আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, করোনা থেকে মুক্ত হয়েছেন কিন্তু এখন পর্যন্ত সুস্থ বোধ করছেন না এবং ঘ্রাণ পাচ্ছেন না। এটা কিন্তু ঘ্রাণ না পাওয়া, দেখা গেছে যে করোনা এটা প্রথমে ওখানকার সেল, নাকের যে সেল সেটা ক্ষতি করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওখানকার যে স্নায়ু, সেই স্নায়ুতে ক্ষতি করে, যার জন্য একটু সময় লাগে। কিন্তু 3 মাস সাধারণত 95% রুগী 1 মাসের মধ্যে ঘ্রাণ পান। সুতরাং যেহেতু 3 মাস হয়ে গেছে, ওনাকে একজন
ইএনটি স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে এবং দরকার হলে ওনারা কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন যাতে করে ওনার স্নায়ুর কেমন আছে সেটা জানবেন। এবং আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইএনটি ডিপার্টমেন্টে উনি যোগাযোগ করে, আমাদের এখানে খোলা আছে সব ডিপার্টমেন্ট, উনি ওনার কাঙ্ক্ষিত ফলাফল যেটা উনি চান সেটা উনি পাবেন। নিশ্চয়ই পাবেন। আমি একটু আপনাকে জানতে চাইবো যে চায়না ভ্যাকসিন সিনোভ্যাক্সের ট্রায়াল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সহজে ভ্যাকসিন পাবার ক্ষেত্রে এটা কি ধরনের জটিলতা তৈরি করতে পারে? আসলে করোনা ভ্যাকসিন তো আমাদের আশার আলো, কিন্তু এটা প্রথমেই সবাইকে ভ্যাকসিনটা দেয়া যাবে না। এখানে প্রায়োরিটি ঠিক করতে হবে কারা ভ্যাকসিনটা পাবেন। একটা নীতিমালা তৈরি হচ্ছে আমাদের দেশে, সারা পৃথিবীতেই আছে। প্রথমেই পাবেন হচ্ছে যারা স্বাস্থ্যকর্মী, অর্থাৎ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা কাজ করেন তারা। এরপরে হচ্ছে যারা ফ্রন্টলাইনার যোদ্ধা, বিভিন্ন যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যারা বিভিন্ন জায়গায় কাজ করেন এবং দেখেছেন যে আমাদের দেশে প্রচুর মারাও গেছেন, ওনারা পাবেন। তারপরে আসে হচ্ছে অত্যাবশ্যকীয় যারা জরুরি সরবরাহ এই ধরনের কাজ করেন, ধরেন খাবার, ওষুধ যারা সরবরাহ করেন যেটা না হলেই না, অথবা বিদ্যুৎ, এরকম যারা খুব ইমার্জেন্সি সার্ভিসের সাথে জড়িত তারা পাবেন। নেক্সট হচ্ছে কোমরবিড, অর্থাৎ 50-এর বেশি যারা এবং যাদের বিভিন্ন ধরনের অসুখ, ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ফুসফুসের সমস্যা, এই ধরনের যারা আছে তারা পাবেন। অর্থাৎ আমাদেরকে প্রায়োরিটি ঠিক করতে হবে যে কাদের জরুরি, যারা সুস্থ হোক অথবা অসুস্থ হোক, এবং এরপরে সবশেষে পাবেন হচ্ছে তারা যারা হেলদি ইয়াং। তার মানে হচ্ছে যেহেতু ভ্যাকসিন প্রচুর প্রয়োজন, আমাদের দেশের 16-17 কোটি মানুষ, আমরা এই ভ্যাকসিন এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই। একজন দর্শক অনেকক্ষণ ধরে আমাদের সাথে ফোনে যুক্ত আছেন, অপেক্ষা করছেন। আমি দর্শকের ফোনটি নিয়ে আপনার বাকি প্রশ্নের উত্তরে যাচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন সাথে? নাম বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম মোহাম্মদ লুৎফর, আমি শেরপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার জিহ্বাতে ঘা চক্করের মতন আজ প্রায় 6 মাস থেকে। এমনি দোকান থেকে শুধু আমি ওই যে মাইক্রোআল ক্রিম ব্যবহার করছি, কিন্তু কোনো কাজ হয় নাই এখন পর্যন্ত। এই অবস্থায় আছে, আমি এখন কি করতে পারি বা কি ওষুধ খেতে পারি? জি দর্শক, আপনি আমাদের সাথে ফোনে যুক্ত থাকুন। ডাক্তার শামীম আহমেদ, আপনি কি ওনার প্রশ্ন বুঝতে পেরেছেন? আমি আসলে উনি কোনো ক্রিম ব্যবহার করতেন। জি দর্শক, আপনি আরো একটা বার আপনার পুরো সমস্যা এবং কি ক্রিম ব্যবহার করেছেন সেটার কথা একটু বলুন। জি, আমি মাইক্রোআল জেল ক্রিমটা ব্যবহার করছিলাম। আচ্ছা, ওনার মাইক্রোরাল জেল ব্যবহার করছেন, ওনার মুখের কিছু সমস্যা রয়ে গেছে। আমার মনে হয় এই সমস্যার জন্য শুধুমাত্র ক্রিমের উপর বসে থাকলে হবে না, ওনার অন্যান্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। উনি আসুন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আউটডোরে প্রতিদিন সকালে উনি এসে টিকিট কেটে দেখাতে পারবেন, এবং ওখানে আসলে আমার মনে হয় সবচেয়ে ভালো পরীক্ষা নিরীক্ষা করে ওনার ডায়াগনোসিসটা করে তারপরে ওনাকে চিকিৎসা দেওয়া যাবে। এছাড়া শুধুমাত্র মাইক্রোরাল জেল দূর থেকে বলে এটার আমার মনে হয় আশু সমাধান হবে না, বা ওনার দীর্ঘমেয়াদী সমাধান উনি যেটা চাচ্ছেন তার জন্য এই বিশ্ববিদ্যালয় আমার মনে হয় সবচেয়ে ভালো জায়গা। জি দর্শক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা যে প্রসঙ্গে ছিলাম, আসলে আপনি বলছিলেন ভ্যাকসিন প্রায়োরিটি বেসিসে দিতে হবে, আমি সেই প্রসঙ্গে যাব। তার আগে একটু জানতে চাইবো যে করোনা ভাইরাস ফুসফুসের কি ধরনের ক্ষতি করতে পারে বা কি ধরনের ক্ষতি করে? আমরা দেখছি যে অনেকেই কিন্তু করোনা আক্রান্ত হবার পর ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ ব্যাপারে বলবেন। আসলে করোনার গন্তব্য কিন্তু ফুসফুস, সব অর্গানেই এটা যায়, কিন্তু ফুসফুসের প্রেডিলেকশন বেশি। এবং এটা যেটা হয়, প্রথমে যে ফুসফুসের লাইনিং সেখানে আক্রান্ত করে এবং আলটিমেটলি এটা চলে যায় হচ্ছে অ্যালভিলাসে। গাছের যেরকম একদম মাথার মধ্যে অনেক পাতা থাকে, আমাদের ফুসফুসে শেষের দিকে থাকে ছোট ছোট অনেক সেল, এটাকে বলা হয় অ্যালভিলাস। এবং এখানে যে এই ভাইরাসটা এক ধরনের ইনজুরি করে এবং এক ধরনের নিউমোনিয়া করে, ভাইরাল নিউমোনিয়া, এবং এটা যত বেশি হয় তখন যেটা হয় সেটা হচ্ছে একেবারে এআরডিএস করে। এখন ফুসফুসের কাজ হচ্ছে অক্সিজেনকে। এখানে একটি প্রশ্ন সংযুক্ত করতে চাই। একজন দর্শক ফুসফুস নিয়ে প্রশ্ন করেছেন, গৌতম সরকার নামের একজন জানতে চেয়েছেন ফুসফুসে কোন সময় পানি জমে, এর কারণ কি এবং প্রতিকার কি? আপনি এই উত্তরের সাথে এটা নিশ্চয়ই দুটো মিলিয়ে উত্তর দেবেন।
আসলে এই ফুসফুসের পানি জমা এটা দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ফুসফুসে পানি জমা, আমরা মনে করি যে ফুসফুসে আবরণ আছে, এটাকে বলে প্লুরা। এই প্লুরার মাঝখানে পানি জমে, এটাকে বলে প্লুরাল ইফিউশন। আরেকটা হচ্ছে যদি এআরডিএস হয় অথবা অন্যান্য ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, তাহলে দেখা যায় ওখানে একটু ইডিমা হয়। এটা কিন্তু দুইটা আলাদা বিষয়। আর আরেকটা হতে পারে হার্ট ফেলিয়ারের জন্যও কিন্তু ফুসফুসের মধ্যে পানি জমতে পারে। এগুলি একটা আরেকটার সাথে জড়িত। উনি হয়তো কোভিডে যেটা হয় সেটা হচ্ছে নিউমোনিয়া হয়ে এআরডিএস হয় এবং ওখানে প্রচুর সেল এবং ফ্লুইড জমে, যেটাকে অনেকে বলে ফুসফুসে পানি জমে। এবং আরেকটা জিনিস হয় যে কোভিডে কিন্তু হার্টকেও এটা আক্রান্ত করে এবং মায়োকার্ডাইটিস হয়। সেখানেও কিন্তু হার্ট যদি পাম্প না করতে পারে ফুসফুসে পানি জমে। এবং সাথে আরেকটা, সেটা হচ্ছে ফুসফুসের যে রক্ত নালীগুলি থাকে সেখানে ছোট ছোট রক্তের আপনার কণিকা বা সেলগুলি মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে এত পরামর্শ এবং প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমাদের সময় একেবারে শেষ, আজকে আর আলোচনা বাড়াতে পারছি না। নিশ্চয়ই অন্য কোনো পর্বে আপনাকে আবারও সংযুক্ত করতে পারবো এবং আবারও আপনার কাছ থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর এবং পরামর্শ জানবো। আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। দর্শক, জিপিএইচ ইস্পাত এটুআই করোনা হেল্পলাইন আজকে এ পর্যন্তই। আগামীকাল রাত ৯টায় আবারও অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।